আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একবারে সংক্ষিপ্ত শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। যারা এ প্লাস পাওয়ার আশাবাদী তারা কোন কোন অধ্যায়গুলো শিখবেন, যারা হচ্ছে মোটামুটি মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট যারা আছেন, আমাকে এ অথবা এ মাইনাসের মধ্যে থাকতে হবে, তারা কোন কোন অধ্যায়গুলো শিখবেন। আর যারা বিসিডি মোটামুটি কোন রকম পাস করবেন, তারা কোন কোন অধ্যায়গুলো করবেন সেটা আমি আজকে বলে দিব। এবং কোন কোন অঙ্কের কোন কোন নিয়মের অঙ্ক করলে নিয়মগুলো কমন পাবেন সেটা আমি আজকে বলে দিব। তাহলে আমি সাধারণত স্টুডেন্টকে তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যারা 30 থেকে 40 পাবে, যারা 40 থেকে 50, আর যারা 60 থেকে 70 পাবে। সাধারণত আমাকে যদি এ প্লাস আমাকে যদি এ প্লাস পাওয়ার জন্য পড়ালেখা করতে হয় হিসাব বিজ্ঞান বিষয়ে, তাহলে আমাকে অবশ্যই এমনভাবে পড়ালেখা করবো যেন আমি সিকিউতে 60 থেকে 70 নম্বর তুলতে হবে। আমাকে 60 থেকে 70 নম্বর যদি আমি সিকিউতে তুলতে পারি, তাহলে আমি অবশ্যই এ প্লাস সহজে পাবো। ঠিক আছে, কি বলছি? আর যারা এ অথবা এ মাইনাস পেতে চান হিসাব বিজ্ঞান বিষয়ে, তারা অবশ্যই সিকিউতে 40 থেকে 50 টাকা পেতে হবে, 40 থেকে 50। আর যারা কোনো রকম পাস করতে চান, পাসটা এমনি 23 মার্ক অথবা 24 মার্ক শুধু সিকিউতে, আমার যদি 30 মার্ক ধরি 7 মার্ক বেশি, তাহলে কোনো রকম পাস আসে। 30 থেকে 40 হলে আমি বিসিডি পাবো। কি বলছি? এখানে লেখা আছে 30। যদি আমি সিকিউতে 30 থেকে 40 পাই, তাহলে আমি এমসিকিউ মিলিয়ে অটোমেটিক কি হবে, বিসিডি যে কোনো একটা আমার চলে আসবে। তারপর হচ্ছে আমি যদি সিকিউতে 40 অথবা 40 থেকে 50 পাই, তাহলে আমি এ মাইনাস অথবা এ পাবো আশা করি। আর যারা 60 থেকে 70 পাবেন, তারা অবশ্যই আশা করেন যে তারা এ প্লাস পাবেন। তাহলে কার জন্য কোন কোন অধ্যায়, কে কোন সহজে কোন কোন অধ্যায় করলে সহজেই নাম্বারগুলো পাবেন। তাহলে আমি প্রথমে যাই হচ্ছে যারা বিসিডি মোট 10 ইউনিভার্স যাকে বলা হয়, 10 ইউনিভার্স যাকে বলা হয়, 30 থেকে 40 যারা তাদের আশা করেন আমি 30 থেকে 40 আমাকে পেতে হবে, তাদের জন্য হচ্ছে একবারে আমি সহজ থেকে বলে দিছি। তাদের জন্য এখান থেকে এই যেখানে কয়টা অধ্যায় আছে দেখেন, এখানে আছে প্রথমে ব্যাংক সমন্বয় বিবরণী, আছে রেওয়ামিল, আছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আছে কি হিসাবের বৈষম্য। 4টা অধ্যায়, কিন্তু আমাকে 4টা করতে হবে না। যে এখান থেকে যে যেটা পারেন সেখান থেকে কমপক্ষে তাকে 3টে অধ্যায় করতে হবে। কয়টা অধ্যায়? 3টে অধ্যায়। যদি কেউ এই অধ্যায়টা করেন, হিসাবের বৈষম্য করেন, তাহলে সেই এখান থেকে কমপক্ষে 2টা অঙ্ক পাবেন। কয়টা অঙ্ক পাবেন? 2টা অঙ্ক 20 মার্ক। 2টা অঙ্ক কত মার্ক? 20 মার্ক পাবেন। কি বলছে? যারা হচ্ছে শুধু এই অধ্যায়টা করবেন, হিসাবের বৈষম্য। সাধারণত এই হিসাবের বৈষম্যের অনেকগুলো নিয়ম, এই জন্য আমরা এটা স্টুডেন্টদেরকে কম আগ্রহী করি। যারা 9, 10-এ ভালো ছিলেন, নবম দশম শ্রেণীতে, তারা এই অধ্যায়টা বেশি করে পারবেন। যারা এই অধ্যায় শুধু এই অধ্যায়টা শিখবেন, কমপক্ষে 20 মার্ক, কমপক্ষে মাঝে মাঝে 30 মার্ক করে প্রশ্ন এখান থেকে আসে। যেহেতু সারা বাংলাদেশে একটা প্রশ্ন হবে, এবং হচ্ছে একবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে, সেজন্য আমরা ধরে নিলাম এখান থেকে 20 মার্কের আশা করা যায়। তাহলে যারা হচ্ছে এই যে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ হিসাব রক্ষণ করবেন, এটা হচ্ছে প্রথম পত্রে একবারে সহজ অধ্যায়, একবারে সহজ। আগে অন্যান্যবার কি 2টা আসতো এখান থেকে, এবার ধরে নেন একটা আসবে। 10 মার্ক তো থাকবেই। আমরা 20 নিলাম না, 10 ধরে নিলাম। আপনি যদি এই অধ্যায়টা করেন, তাহলে এখান থেকে কয় মার্ক পাবেন? 10 পেলেন। ঠিক আছে। যদি এই অধ্যায়টা করেন, অনেক আছে এই অধ্যায়টা কেউ পারে না, কেউ আছে কিছু কিছু নিয়ম পারে, কেউ আছে কিছু কিছু নিয়ম পারে না। ধরে নেন এই নিয়মটা আপনার জন্য অপশনাল, এই চতুর্থটা আমার জন্য কি অপশনাল। আপনি এটা শিখে গেলেন, যা যা পারেন, যা বাধা দিয়েন, যাই পারেন তা শিখে গেলেন। আসলে দিবেন, না আসলে কিছু করার নাই। তাহলে আমাকে শিখতে হবে কি দৃশ্যমান অদৃশ্যমান, এখানে 10 মার্ক অবশ্যই থাকবে। তারপর হচ্ছে রেয়ামিল থেকে 10 থেকে 20, কমপক্ষে 10 থেকে 20 পাবেন। র্যামিলের 2টা অংশ থাকে, একটা ভুল সংশোধন র্যামিল, একটা সুষ্ঠু র্যামিল। মনে রাখবেন, যে অধ্যায়টা আপনি ভালো ফোকাস দিবেন, সেই অধ্যায়টা আপনাকে পূর্ণাঙ্গ শেষ করতে হবে। যেহেতু একবারে শর্ট সিলেবাস, আমি বলে দিব সঠিকটা আসবে এরকম বলা যায় না। সঠিকটা বেশি আসে, ভুলটা কম আসে, কিন্তু ভুলগুলো এমন এমন পরীক্ষা আসে যেন স্টুডেন্ট প্রশ্ন যদি একটু কঠিন হয়, কি বলছে, প্রশ্নের ধরন যদি একটু কঠিন হয়, তাহলে আপনাকে ভুল র্যামিলটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শিখে নেবেন ভুল র্যামিলটা, সঠিক র্যামিল শুদ্ধ র্যামিল এবং ভুল র্যামিল 2টাই শিখে নেবেন। তাহলে এখানে ধরে নিলাম 10 মার্ক আসবেই। তাহলে কত হয়েছে? 10, 10, 20। আর ব্যাংক সমন্বয় বিবরণী, এখান থেকে তো অবশ্যই প্রত্যেকবার 10 মার্ক থাকেই। তাহলে কত হয়েছে? 30 মার্ক। যারা 30 পেতে চান, তারা এই অবশ্যই 3 অধ্যায় করতে হবে, এই 3 অধ্যায় করতে হবে। যদি ভাগ্য বেশি ভালো হয়, হয়তো বা 30, 40 4টা প্রশ্ন, এই 3 অধ্যায় থেকে 4টা প্রশ্ন পেতে পারেন, যদি ভাগ্য বেশি ভালো হয়। আর যদি বলেন না স্যার আমি এখান থেকে ব্যাংক সময় বিবরণী পারি, র্যামিলের 14টা পারি, ভুলটা পারি না, তো বাদ দেন, ভুলটা বাদ দিয়ে দেন।
শুদ্ধটা নিয়ে পড়ে থাকেন, অবসরের অধ্যায়টা পারি না, তাহলে আপনাকে এই অধ্যায় করতে হবে। ঠিক আছে, কি বলছি? যে অধ্যায় করেন আপনাকে ওই অধ্যায়টা ভালোভাবে করতে হবে। পরবর্তীতে বলে দেবো কোন অধ্যায়ের কি কি অঙ্কগুলো করবেন, সেটা আপনার বিষয়, আপনি কোনগুলো পারেন কোনগুলো পারেন না। যেগুলো পারেন সেগুলো আপাতত করেন, যেহেতু সময় বেশি নাই। তাহলে আমরা বলছি কি এই চারটা অধ্যায় থেকে আপনাকে যে কোনো তিনটা অধ্যায় বাছাই করতে হবে যদি আপনি পাস করতে চান। পাস করতে চান, সিকিউতে পাস করতে চান, তাদেরকে অবশ্যই চারটা অধ্যায় থেকে যে কোনো তিনটা অধ্যায় ধরে নিতে হবে। এবার আপনার কাছে আপনার দায়িত্ব, আপনি কোন কোন অধ্যায় নেবেন। যদি এই অধ্যায় করেন তাহলে আপনি এই অধ্যায় থেকে কমপক্ষে দুইটা পাবেন। জাবাদা খতিয়ান আছে, নগদ প্রাপ্তি প্রদান জাবাদা আছে, 2 গড়া 3 গড়া অবদান বই আছে, খুচরো অবদান বই আছে। এগুলো তো থাকেই সাধারণত। তো এগুলো থেকে যে কোনো, অথবা আবার থাকতে পারে হিসাব সমীকরণ। যখন যেটাই আসুক না কেন, আপনাকে যদি এই অধ্যায় শিখেন এই প্রত্যেকটা নিয়ম শিখতে হবে। দৃশ্যমান অদৃশ্যমান অবশ্যই, সাধারণত অবশ্যই আমরা জাবাদা জানি 5টা, খতিয়ান আসে 3টা, আর অবশ্যই সারণীটা আসে 4 রকমের। অবশ্যই পদ্ধতি করলে আপনাকে এটা অধ্যায় শেষ হয়ে যায়। 4 রকম করা লাগানো, বিশেষ করে 2 রকম, এই যে সরলরৈখিক পদ্ধতি আর ক্রমহ্রাস মজার পদ্ধতি করলে এই দিনটা শেষ হয়ে যায়। রেয়ামিলের সঠিকটা করলে, আর ভুলটা যদি না পারেন ভুলটা বাদ দিয়ে দেন। আর যদি ভুলটা করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এই ভুলটা নিয়ে 7টা ভিডিও আছে, মানে 7টা বোর্ড প্রশ্নের ভিডিও আছে। যদি 7টার মধ্যে যে কেউ 3টা ভালোভাবে বুঝেন তাহলে আর তার ভুল সংশোধনটা মিলে সমস্যা হবে না, সে অটোমেটিক পারবে আশা করি। পরে হচ্ছে ব্যাংক সমান বিবরণী, এখানে উভয় যারা আছে, আবার একক যারা আছে, জাবাদা আছে, এগুলো শিখলে আপনাকে অবশ্যই 10/10 পাবেন। তাহলে আপনি এখান থেকে 4টা থেকে যে কোনো 3টা নিজ দায়িত্বে বাছাই করে নেবেন। ঠিক আছে, এরপরে দেখেন কি বলছি, যারা হচ্ছে এ মাইনাস অথবা এ পেতে চান তারা কি কোন কোন বিষয়গুলো পড়বেন অথবা কোন কোন অধ্যায়গুলো পড়বেন। সেম হিসাবের, তাকে তো অবশ্যই হিসাবের বৈষম্য করতে হবে, কারণ সে সহজে পাস করতে চান। হিসাবের বই থেকে যে কোনোতে একটা দিতে হবে, জাবাদা আসুক খতিয়ান আসুক, যে কোনো মিক্স করে যেমনি হোক আপনাকে একটা 10 মার্ক ফুল কভার করতে হবে এই অধ্যায় থেকে। 10 অথবা 20, অথবা নগদ প্রাপ্তি প্রদান জাবাদা 3 করে নগদান বই পড়লে আপনার অটোমেটিক 15 থেকে 16 মার্ক পাবেন। কি বলছি? নগদ প্রাপ্তি প্রদান জাবাদা 3 করে নগদান বই, যদি এই 3টা করেন তাহলে আপনি এখান থেকে কমপক্ষে 16 মার্ক পাবেন। 16 মার্ক পাবেন। তাহলে হচ্ছে গেছে এটা। তারপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী আপনাকে অবশ্যই শিখতে হবে, রেওয়া মিল করতে হবে, কার্যপত্র করতে হবে, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণটা করতে হবে। তাহলে আপনি কটা দিতে পারবেন? ধরে নিলাম এখান থেকে একটা, 5 অধ্যায় থেকে 5টা দিতে পারবেন। 5টা দিলে যে একবারে 50 পাবেন ওইরকম তা না, কিছু তো ভুল হয়। আর যদি 50-50 পান তাহলে আরো ভালো, তাহলে তো কি আরো ভালো। তাহলে আপনি এখান থেকে যে কোনো 5টা, যদি আপনি বলেন স্যার আমি এই অধ্যায়টা ভালো করে করবো, তাহলে আপনি যে কোনো একটা অধ্যায় বাদ দিলে হবে। আপনাকে এই মনে রাখবেন, এই অধ্যায়টা করবেন। এই অধ্যায় মানে আগে তো প্রত্যেকবার 2টা অঙ্ক আসতো, যদি এবারও 2টা চলে আসে তাহলে আরো বেশি হয়ে গেল। সাধারণত হিসাবের বৈষম্য থেকে 2টা আসে, আগে 3টা আসতো, এখন 2টা আসবে। ধরে নেন 2টা আসবে, 2টাতে আপনি একটা দিলেন, ব্যাংক সময় বিবরণী একটা দিলেন, রেয়া মিলের একটা দিলেন, কার্যপত্র একটা দিলেন, অথবা কি দৃশ্যমান অদৃশ্যমান, তাহলে আপনার কয়টা হয়ে গেল? 5টা হয়ে গেছে। মাঝে মাঝে যদি আপনি এখানে 2টা থেকে 2টাই দিতে পারছেন, দিয়ে দিচ্ছেন শেষ, তাহলে ব্যাংক সময় একটা দিলেন, রেয়া মিলের একটা দিলেন, কার্যপত্রটা পারি না বাদ দিয়ে দিলাম, কারণ কার্যপত্র সময় একটু বেশি যায়, কার্যপত্র বাদ দিয়ে দিলাম, দৃশ্যমান থেকে একটা 5টা হয়ে গেছে। অনেক সময় কি দৃশ্যমান থেকে 2টা আসে, আগে 2টা আসতো, এবার 2টা আসে কিনা শিওর বলা যায় না। সেজন্য বলবো যে প্রত্যেকটা অধ্যায় থেকে আপনি কমসে কম কয় অধ্যায় শিখবেন? 5 অধ্যায় শিখে যাবেন। এবার আপনি 4 অধ্যায় শিখলেও করতে পারেন। কোন 4 অধ্যায়? এই 4 অধ্যায় করতে পারেন। এই 4 অধ্যায় যদি করেন তাহলে আপনি অবশ্যই 5টা প্রশ্ন দিতে পারবেন। কি বলছি? যদি আর কেউ এই সাইডটা অধ্যায় মানে কার্যপত্র বাদ দিয়ে করেন, বাদ দিয়ে দেন, সমস্যা নেই, কার্যপত্র বাদ দিলেও হবে। আপনি এখান থেকে 5টা প্রশ্ন আশা করি পাবেন। আশা করি কি 5টা অঙ্ক পাবেন এখান থেকে। তারপরে হচ্ছে যারা A+ পেতে চান তাকে তো অবশ্যই আর্থিক বিবরণী 20 মার্ক নিজ দেওয়া যাবে না। সে অবশ্যই কি করতে হবে? আর্থিক বিবরণী পুরোপুরি অ্যান্সার করতে হবে। তাহলে সে যদি আর্থিক বিবরণী পুরোপুরি অ্যান্সার করে, আর্থিক বিবরণী কত হয়েছে? 20 মার্ক। কত মার্ক? 20 মার্ক। আর এই যে কয়টা অধ্যায় বলছে, এই যে কয়টা অধ্যায়? 5টা অধ্যায়। 5টা থেকে যে কোনো 4টা নিজের মতো করে পড়ে নেবেন। নিজের মতো করে যে অধ্যায় পারেন সে অধ্যায় যে কোনো 4টা অধ্যায় পড়বেন। তাহলে আমার কয়টা হবে? 4টা থেকে আপনি 5টা পাবেন। আপনি যদি এই অধ্যায় বাদ দিয়ে দেন, হিসাবের বৈষম্য যদি বাদ দিয়ে দেন, তাহলে আমাকে ব্যাংক সময় বিবরণী পুরো করতে হবে, রেয়ামিল পুরো করতে হবে, কার্যপত্র করতে হবে, অবশ্যই অধ্যায়টা করতে হবে পুরোপুরি। আপনি বলুন না আমি এইটা বাদ দিব, আমি কার্যপত্র বাদ দিয়ে দিব, আমি এটা রাখবো, এটা কি করবো? রাখবো। তাহলে আমি এটা রাখেন, সমস্যা নেই। মানে আমাকে এই 5টা অধ্যায় থেকে ভালো করে, বিশেষ করে যদি বাদ দেন কার্যপত্র বাদ দেওয়া যায়, কার্যপত্রটা বাদ দেওয়া যায়, বাকি যে 4 অধ্যায় করলে আপনার মোটামুটি A+ আশা করা যাবে আপনার থেকে।
আশা করি বুঝতে পারছেন।